আপনারা দেখছেন চ্যানেল আই। বিষয়ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান জীবন যেখানে যেমন দেখার আমন্ত্রণ। অনুষ্ঠানটি আপনাদের জন্য উপস্থাপনা পরিচালনা করেছেন তারান হালিম। চলুন দেখা যাক। কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমন ভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। গাজীপুরের মাওনা স্বর্ণা কিশোরী বয়স থেকেই সে জানে শিক্ষার মূল্য কতখানি। সে জানে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেজন্য সে শুধুমাত্র নিজের বাল্যবিবাহই রোধ করেনি, সে বাল্যবিবাহ রোধে আজ এক অগ্রণী নাম। গ্রামে গঞ্জে যেখানেই সে বাল্যবিবাহের খবর পায় সেখানে গিয়ে সে সেই বাল্যবিবাহ রোধ করে, শিক্ষার মূল্য সম্পর্কে সচেতন করে মেয়েদের। এবং এমনি অনেক ঘটনা আছে যেখানে তার সাফল্য এসেছে। তাই সে হয়তোবা মালালার মতো গুলিবিদ্ধ হয়নি, সে হয়তোবা যেহেতু সরকার এবং প্রগতিশীল সরকার ক্ষমতায় আছে সে কারণে তাকে মূল্য দিতে হয়নি তেমন, কিন্তু তাকে প্রচেষ্টা দিতে হয়েছে, তাকে শ্রম দিতে হয়েছে যেন এদেশের মেয়েরা গ্রামে গঞ্জের এই কুসংস্কার থেকে বেরিয়ে এসে আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষিত হতে পারে। তাই আমরা ওকে বলি ও ওর মতো এক মালালা, এক অন্য রকমের মালালা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন দেখা গেছে আমাদের সংসার এমনিতেই চলাফেরা করতে পারতেছি না। আমার দুই আপু ফ্যাক্টরিতে চাকরি করে কোনো রকমে আমাদের বাঁচাচ্ছে, তো আমাদের তারা লেখাপড়া খরচ দিতে পারতো না। ফলে এই মানে আমার আপু যে বিয়ে হয়েছিল সে সংসারতে মানে বিয়ের পরে ঘুরে চলে আসছিল আমাদের বাসায়, এসে সে চাকরি করে আমাদের বাঁচাইছে। তারপর যখন 9-এ উঠি তখন আমাদের সংসারে একবারে কেউ মানে কাজ করে না, সবার বিয়েটি হয়ে যায়। তো তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় বাড়ি থেকে, কিন্তু আমি বিয়ে করতে চাই না, কারণ আমি ওই শিশুদের নিয়ে কাজ করি, নিজেও শিশু এটা ভেবে। আর আমি খুব বড় হওয়ার খুব আশা ছিল যে আমি একদিন মানুষের মতো মানুষ হবো, মানুষের পাশে দাঁড়াবো, পরিবারকে বুঝায়, আমার বাবাকে বুঝায়, মাকে বুঝায়। দেখা গেছে আমার বাবা চাপ দিত দেখে আমার মা পুরো রাজি হয়ে গেছিল যেটা আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিলে মার ঘাট থেকে চাপটা কমবে, আমার বাবা মা তখন যেখানে খুশি সেখানে থাকতে পারবে। আমার বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, তখন আমি বিয়ে করবো না। পরিবারে অনেক ঝগড়া টগড়া হয়, অনেক কিছু করি, করার পর আমার কয়েকজন বান্ধবীদের জানাই, শিশু সংগঠনে জানাই। জানানোর পরে দেখা গেছে তখন তো আমি অনেক ছোট, এতটা এরকম বড় বড় মানুষের সাথে পরিচয় ছিল না যে ওনাদের ওইভাবে ইনফর্ম করব। তখন আমি নানুর বাসায় চলে যাই, নানির বাসায় পালিয়ে। ওখান থেকে 2 দিন পরে আর কি আমার মা গিয়া অনেক কান্নাকাটি করে বুঝিয়ে পরে নিয়ে আসে। আমার বাবাকে দিকে আপুরা দুলাবের সবাই বুঝায়, বোঝানোর পরে আমার বিয়েটা বন্ধ হয়। এখানে আমরা যে 5-6টি বিয়ে বন্ধ করেছি তার মধ্যে প্রায় 4 জনই পড়াশোনা করতেছে, কিন্তু 2 জন অলরেডি বিয়ে হয়ে গেছে। কেন হয়েছে? তাদের বয়সটা হয়ে গেছিলো, কারণ এটা আগের কথা 2010, 11, 12। তো অলরেডি ওরা এখন 18, 19 হয়ে গেছে। এখন তাদের মা বাবা 2-1জনকে বিয়ে দিয়ে দিচ্ছে। কি খবর, কেমন আছে রুমানা? ভালো, আপনি ভালো আছেন আপা? হ্যাঁ, মোটামুটি ভালো। তারপর কি খবর, দিনকাল কেমন কাটতেছে এখন? এখন আপা আমার ভালোই কাটতেছে। তুমি যদি তখন বাল্য বিয়ে করতা বা শিশু বয়সে বিয়ে করতা বা চাকরি যে লেখাপড়া ছেড়ে যে তুমি চাকরিতে চলে গিয়েছিলা ওই জীবনে থাকতা, তাহলে তখন তোমার জীবনটা কেমন থাকতো? কেমন?
আমি যদি ওই লাইফেই থাকতাম তাহলে মর্যাদা নিয়ে যে একটা চাকরি করা বা মর্যাদা নিয়ে বেঁচে থাকা সেটা হতো না। আর এখন আমি যে লাইফে আছি সেটা আমি একটা ভালো পজিশনে আছি, ভালো এই মর্যাদা সম্পূর্ণভাবে নিজেকে মানুষ বলে এখন দাবি করে তুমি মানে বেঁচে থাকতে পড়াশোনায় পারি। কোন পর্যন্ত আছো, কি করতেছো? আমি এবার ইন্টারমিডিয়েট পাস করছি, বিবিএ ফার্স্ট ইয়ার। ও, আর চাকরি? চাকরি সিভিএল বিস্কুট ফ্যাক্টরি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এই যে তোমার জীবনে যে একটা দুর্ঘটনা ঘটতে যা মানে চলছিল, সেটা যে আমরা বন্ধ করতে পারছি, এটা আমি তোমাকে ধন্যবাদ জানাই। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আমাকে একটা সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। মেয়েদেরকে সমাজে বা পরিবারে তাদেরকে বোঝা মনে করা হয়, এর জন্য অল্প বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, পরের ঘরে পাঠানো হয়। এই পরিবেশ যেন এখন না থাকে, আমরা সকলে মিলে যেন সেই কাজটা করতে পারি। আমার জীবন থেকে আমি যেটা শিক্ষা পেলাম, যে আমরা ছোটবেলায় পড়তাম যে একটা কবিতা ছিল যে হাঁটতে গেলে পড়তে হয়, সাঁতার শিখতে গেলে পানি খাইতে হয়। ঠিক তেমনি আমরা যে বড় হচ্ছি, এর জন্য আমাদের মানে পথে পথে অনেক কাটা, মানে আমাদেরকে পথ আটকাইছে, বা অনেক ঘাত প্রতিঘাত, এগুলো পেরিয়ে যখন এই পর্যন্ত আসছি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত যে দারিদ্রতার সাথে যে আমরা যুদ্ধ করতেছি, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি নিজের জীবন থেকে এমন কিছু মানে পেতে চায়, প্রত্যাশা করতে চায়, তাহলে অবশ্যই কষ্টের পথ পাড়ি দিয়ে করতে হয়। মানে আকাঙ্ক্ষা সবসময় উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি এমন কিছু একটা করতে চাই যেটা আমারও পরিবারের জন্য ভালো হবে, প্লাস সমাজের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। কিন্তু এটা করতে গেলে কিন্তু আমি অনেক মানে কষ্টও করছি। যেমন ক্লাস 9 থেকে আমি বাচ্চাদের পড়িয়ে পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছি। তো এইভাবে যখন গেছি, বাচ্চাদের পড়াইছি, বাচ্চাদের সাথে মিশছি, সবাই আমাকে অনেক ভালোবাসে ওই হিসাবে। আবার অনেক সময় যখন দেখছি বড় কোনো পর্যায়ে আমি ঠেকেছি, মানে আমার কোনো উপায় নাই, তখন আমি বড়দের কাছে যখন হেল্পের জন্য গেছি বা সাহায্যের জন্য গেছি, অনেকে ভালো চোখে দেখছে, অনেকে খারাপ চোখে দেখছে। তখন অনেকের ইঙ্গিত ভালো ছিল, অনেকের ইঙ্গিত ভালো ছিল না। তো এই যে বাধাটা, ওখান থেকে আবার ফিরে আসা, যে কীভাবে এখান থেকে ফিরে আসা যায়, তখন ওইটা ফিরে আসা, আবার যারা ভালো মন নিয়ে আমাকে একটু হেল্প করছে তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, এটা আমার এই জীবনে যে বাধাটায় বা এই ঘাত প্রতিঘাত, এখান থেকেই শেখা যে তারা আমার এই কষ্টের দিনে একটু হলেও হেল্প করছে। আমাদের এলাকায় কিন্তু মেয়েরা খুব বেশি একটা লেখাপড়া নাই, এই মানে হাতে গোনা যেগুলার পারিবারিক অবস্থা খুব ভালো, সেই সব পরিবারের হাতে গোনা 3-4 জন মেয়েরা আছে যারা উচ্চশিক্ষিত বা স্নাতক ডিগ্রি অর্জন করেছে। বাট মধ্যবিত্ত বা একদম নিম্ন ফ্যামিলির মধ্যে আমি মনে হয় যে প্রথম গ্র্যাজুয়েটে, আমাদের এই গরিব যে লেভেলে আমি গ্র্যাজুয়েটে প্রথম পা রেখেছি। এই যে আমি যে গিয়ে কষ্ট করে পরিশ্রম করে আজ এই পর্যন্ত এসেছি, আজকে আমি মনে করেন যে অনেক কষ্ট করে অনেক ভালো ভালো মানুষের সাথে মিশতেছি, এটা দেখে অনেকে উৎসাহ পাচ্ছে। এখন আগের তুলনায় এখন ছেলেমেয়েরা এইসব সামাজিক কর্মকাণ্ড প্লাস উন্নয়নমূলক কাজ বা পড়াশোনা চালিয়ে যাওয়া, এগুলোতে বেশি উৎসাহী হচ্ছে। বড় আপু সে পুষ্টিকর্মী ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের। তো তখন তো আমিও ছোটোবেলায় 2006 শিশু দলের সংগঠনের সাথে জড়িত। তখন থেকে আমি ধরেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত, যেমন কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি আসছি, নাচ গান কবিতা আবৃত্তি সচেতনতামূলক নাটিকা এগুলোতে মানে করতাম। তাছাড়া স্যানিটেশন, তারপর মা ও শিশু পুষ্টি, ওই আমার আপুর সাথে সাথে এলাকায় এলাকায় উনি মানে ওই যে যাকে বলে উঠান বৈঠক ওইটা করতো, তখন আপুর সাথে সাথে আমিও যাইতাম, ওইটা করতাম। তারপরে স্যানিটেশনের ব্যাপারে, আর তাছাড়া বাল্যবিয়ে রোধ, শিশু সুরক্ষা, শিশু নির্যাতন বন্ধ, শিশুদের ছাড়াও যেখানে নারীদের থাকে যে যুবনারী সংঘ, সেই যুবনারী সংঘে যখন আমরা মিটিং করি তখন কিছু কিছু এলাকায় যাদের বিয়ে হয়েছে এরকম কিছু মহিলাদেরকেও আমরা আনি। এতে করে উপকার হচ্ছে। তো দেখা গেছে যে অনেক মহিলারা বুঝতেছে তারা বাচ্চার ক্ষেত্রে ওই যে জন্ম নিবন্ধন, যেটা যে তারা জন্ম নিবন্ধন করতেছে, আমরা এটা বোঝাচ্ছি। তারপরে মাথা পিছু আয়টা বোঝাচ্ছি, বেশি সন্তান যেন না নেয়, জন্ম নিয়ন্ত্রণ এগুলা। আবার মেয়েদের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, কিভাবে যদি তুমি লেখাপড়া নাই করতে পারতেছো, তোমার বয়স হয়ে গেছে, এখন না বসে থেকে যাতে একটা চাকরি বাকরি করে সে নিজেকে স্বাবলম্বী করতে পারে, এরকম। তাছাড়া আমি অর্থনৈতিক সুমারি, জন্ম নিবন্ধন ম্যাডামদের সাথে, স্কুল যে প্রাইমারি স্কুল ওই ম্যাডামদের সাথে সাথে আমি এগুলো করছি এলাকায়। সো এই ক্ষেত্রে আমি খুব পরিচিত, এবং যে আমাদের একটা সরকারি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিক, ওটারও আমি একজন সদস্য। ওখানে প্রতি 2 মাস পর পর মিটিং হয়, ওখানে আর কি আমরা এই বিষয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলি। সর্বপ্রথম আমাদের এলাকায় আসে যেটা আমার আর কি শিশুদের নিয়ে কাজ করা, আমার যেটা মনে হয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আর আরেকটা ছিল সেটা হচ্ছে অর্ণব একটা সংস্থা, যেটা এখন আমাদের এদিকে কাজ করছে না। তো এই দুইটা শিশু সংগঠন মানে মিলে আমাদের একটা শিশু সংগঠন গঠন করে। তো এরপরে আসে ঢাকা হোসেনিয়া মিশন।
এখন প্ল্যান বাংলাদেশ ও ঢাকা ওসেন মিশন দুইটা মিলে, এবং আরেকটা আছে গার্ল পাওয়ার প্রজেক্ট আর কি, এইগুলারই একটাই। এখন বর্তমানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ঢাকা ওসেন মিশন। আমরা বিভিন্ন জায়গায় নাটিকা প্রদর্শন করি, মানে সচেতনতামূলক বিভিন্ন ক্যাটাগরিতে যে বিভিন্ন নাটিকা থাকে ওগুলা। তারপর প্রতি মাসে আমরা শিশু ক্লাবে মিটিং করি, শিশু ফোরামে মিটিং করি। তারপর বিভিন্ন ট্রেনিং আছে, যেমন লাইফ স্কিলস, জীবন দক্ষতা, তারপর শিশু সুরক্ষা, লিডারশিপ, নেতৃত্ব দেওয়ার, আরও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ছেলে মেয়েদেরকে কীভাবে আরও বেশি সচেতন বা ভালো করে গড়ে তোলা যায় এগুলো বিষয়ে কাজ করতে। প্রথমে এগুলার উপর ভিত্তি করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে একটা রিপোর্ট বা একটা প্রতিবেদন দেশের বাইরে যখন ওনাদের বিভিন্ন দেশে যায়, তখন ফার্স্ট নেদারল্যান্ড, ওখান থেকে নেদারল্যান্ড থেকে একজন সাংবাদিক আসে আমার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। তারপর উনি নেওয়ার পরে ওই দেশের বিভিন্ন পত্রপত্রিকাতে ওটা ছাপা হয়। তারপরে আসে 3 সদস্যের একটি টিম অস্ট্রেলিয়া থেকে, তারা আমার লাইফ স্টোরি প্লাস আমার কাজের উপর ভিত্তি করে ওরাও একটা প্রতিবেদন বা ডকুমেন্টারি তৈরি করে, তারপর ওই দেশের মিডিয়াতে এটা দেখায় বা পত্রিকাতে করে। তারপরে আসে এই যে 2014 সালের আসে হচ্ছে নরওয়ে থেকে 8 সদস্যের একটি টিম, তারা এসে আমার পুরো পরিবারের সাথে কথা বলে, আমার সাথে কথা বলে, বলার পর আমাদের কাজের ধরন এবং কি বাংলাদেশে আরও অন্যান্য জায়গায় কাজ করে, বাট আমার কাজটাকে ওরা অনেক বেশি লাইক করে, ফলে আমাকে ইনভাইট করে প্ল্যান বাংলাদেশের মাধ্যমে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে। তারপর আমি ওখানে যাই। ওখানে মূলত আমাদের যে প্রথমে বলছে সেটা হচ্ছে 2টা সম্মেলনের কথা বলছে, বিকজ আই এম এ গার্ল, এটা একটা কনফারেন্স। আরেকটা হচ্ছে অসলো ফ্রিডম ফোরাম, যেটা ওই দেশের মধ্যে সবচেয়ে বড় একটা ফোরাম, যেখানে হিউম্যান রাইটস, মানবাধিকার, বিশ্বের আরও 15টা দেশ থেকে প্রায় 400-500 মানুষ আসে। সেখানে 32 জনকে স্পিকার করা হয়। তো আমাদের বাংলাদেশ থেকে আমরা 2 জন মেয়ে যাই, আরেকজন মেয়ে নীলফামারী থেকে যায়, আর আমি। তো আমাকে ওরা সিলেক্ট করে অসলো ফ্রিডম ফোরামে কিছু বলার জন্য আমাদের দেশের প্রতিনিধি হিসাবে। তখন আমি উইডিং বাস্টার হিসাবে আর কি, মানে বাল্যবিবাহ যারা আমরা রোধ করি সেই হিসাবে আমি ওখানে বক্তব্য রাখি। দীর্ঘ 13 মিনিটের একটা ইংরেজিতে আমি ওখানে পারফরমেন্স করি। আর বিকজ আই এম এ গার্ল কনফারেন্সে যখন আমি, ওটা হচ্ছে 10 অক্টোবর, ওটা আমার ফার্স্ট আর কি বিদেশে কনফারেন্স। ওখানে যাওয়ার পরে ওখানে প্রধানমন্ত্রী আসে, ওই নরওয়ের প্রাইম মিনিস্টার এরিনা সোলবার্গ, উনি এসে আমাদের সাথে সাক্ষাৎ করে। ফার্স্টলি আমরাও কিছু বলি, বক্তব্য দেই ইংরেজিতেই, আমরা 2 জন একত্রে, এবং কি আমাদের কিছু ভিডিও, আমাদের কিছু কাজকর্ম দেখানো হয়, এবং কি উনিও কথা বলার পরে আমাদের সাথে দেখা গেছে যে পরবর্তীতে সাক্ষাৎ করে, মানে এইরকম একদম খোলামেলাভাবে উনি আমাদের প্রশ্ন করে, জিজ্ঞেস করে কেন আমরা বাল্য বিয়ে করি নাই, বা করলে কি হতো, বা এখন যে কি পরিবেশে আসছি, জাস্ট এই যাবতীয় প্রশ্ন করার পরে উনি আমাদের আর কি মালালার সাথে শেয়ার করে, যে মালালার সাথে তুলনা করে, এবং কি আমাকে বাংলার মালালা এরকম একটা করে। তখন আমার খুব ভালো লাগে, আমি খুব হেসেছিলাম। আর আরেকটা কথা বলছিল যে এখন তোমার বয়স হয়েছে, তাহলে এখন বিয়ে করছো না কেন? আমি বলছি না, এখনই না, মানুষের মতো মানুষ হয়। তারপর মানবাধিকার কমিশন, জাতিসংঘ, বিভিন্ন আফ্রিকা, পশ্চিম আফ্রিকার প্রধানমন্ত্রী আর অনেকে ছিল, তারা সবাই মানে খুবই ভূয়সী প্রশংসা করছে, এবং কি ওই রকমভাবে আমার কাজকে সম্মান করছে। বাল্যবিবাহ, অল্প বয়সে সন্তান ধারণের জটিলতা, জীবনে শিক্ষাকে বিসর্জন দেয়া, একজন গৃহিণী হয়ে ওঠা, পরনির্ভরশীল হয়ে ওঠা, এটি জীবনের কোনো সমাধান নয়। এটা বুঝতে পেরেছে ও, শুধু নিজেই বোঝেনি, অন্যকেও বোঝাচ্ছে। সমাজের সমস্ত বেড়াজালকে বিচ্ছিন্ন করে পতঙ্গের মতো উঠতে হবে নারীদের আকাশে, এবং সেই ওড়ার শিক্ষার আলোয় আলোকিত হয়ে আত্মনির্ভরশীল হবার শিক্ষা লাভ করতে হবে কৈশোরে, শৈশবে। তারুণ্যে ডালপালা মেলে উঠবে আমাদের শিক্ষিত এক জীবন। আমরা হব আত্মনির্ভরশীল, আমরা মুক্ত মনে বিহঙ্গের মতো উড়ব আকাশে। আমাদের 2টো পাখা থাকবে, যেই পাখা ভেঙে দেবার সাহস, সাধ্য, ক্ষমতা কখনোই কোনো সমাজের, কোনো কুসংস্কারের হবে না। এটি হোক প্রত্যয়।